গতকালকে থেকে যে ব্যাপারটা আলোচনার জন্ম দিয়েছে নতুন করে, সেটা হচ্ছে যে ওসমান হাদি হত্যাকাণ্ড এবং তার অভিযুক্ত আসামি দুইজন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তাদেরকে গতকালকে যে কোর্টে হাজির করা হলো এবং কোর্টে 14 দিনের রিমান্ড শেষে তাদেরকে হাজির করা হলো। এই হাজির করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই ফয়সাল করিম মাসুদ এবং সেখানে বাংলাদেশের গণমাধ্যমকেও দেখা গেছে। কলকাতায় এই ঘটনাটা ঘটেছে, বাংলাদেশের অনেক গণমাধ্যম সেখানে উপস্থিত ছিল। আমরা বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজও পাচ্ছি, কিন্তু সবথেকে চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত থাকার ব্যাপারটা একেবারে অস্বীকার করছেন এবং অভিযোগের তীর তিনি ছুড়ে দিয়েছেন জামাতের দিকে, অনেকটা আবার বিএনপির দিকেও ছুড়ে দিয়েছেন, কিছুটা মূলত জামাতের দিকে ছুড়ে দিয়েছেন। কেন এই অভিযোগের তীরটা মূলত জামাতের দিকে যাচ্ছে এবং ওসমান হাদিকে কেন এই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তিনি জঙ্গি হিসেবে আখ্যা দিলেন, একটু জেনে দেখব কলকাতায় তাকে নিয়ে কি ঘটলো, আদালত চত্বরে গণমাধ্যমে তিনি কি বলার চেষ্টা করলেন এবং সেই বলাটার বাস্তবতা কতটুকু। যদি এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা না থাকে তাহলে কে সম্পৃক্ত, কিংবা রিমান্ডে সত্যি সত্যি কি কি তথ্য দিয়েছেন এই ফয়সাল করিম মাসুদ, যে ব্যাপারগুলো নিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, ইউটিউব চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটারদের নানা রকমের আলোচনা আমরা দেখছি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, ঈদ কেমন কাটলো এই প্রশ্ন করার আগেই ঈদের মধ্যে রাজনীতি আবারও ঢুকে গেল। আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামি গতকালকে তাদেরকে কলকাতার আদালতে হাজির করা হয়েছিল এবং আদালত চত্বর থেকে বেরিয়ে আসার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই ফয়সাল করিম মাসুদ। যদিও খুব একটা স্বস্তির সঙ্গে কথা বলতে পারেননি, হাঁটতে হাঁটতে কথা বলেছেন, কিন্তু খুবই চটকদার কিছু কথা বলেছেন। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তার একটা মন্তব্য লেখা হয়েছে। সেখানে বলা হচ্ছে, আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামাত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদি করছেন, বাংলাদেশে যে এত হাদি হচ্ছে, সে তো আসলে জঙ্গি। এরকম একটা খুবই মারাত্মক মন্তব্য করেছেন। ইত্তেফাক যেটা বলছে সেটা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকাণ্ডের এই দুই আসামি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছিল তাদেরকে। তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের এই আসামি দুইজনকে 12 দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। 12 দিন পরে আবার নতুন করে শুনানি হবে। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় ফয়সাল খুনের অভিযোগ অস্বীকার করেন, বলেন আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামাত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদি করছেন, বাংলাদেশে যে এত হাদি হচ্ছে, সে তো আসলে একটা জঙ্গি। এই যে ভয়াবহ কথা, বাংলাদেশে যারা হাদি ভক্ত কিংবা হাদির জন্য অনেক কিছু করছে, তারা এই ব্যাপারটাকে একেবারেই ভালোভাবে নেয়নি। যখন নেয়নি, তখন এটা নিয়ে আরও নতুন কিছু ঘটতে পারে, এরকমটা ভাবা যেতেই পারে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে গুলি চালানোর দৃশ্য, সেই সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করলে ফয়সাল বলেন, আমাকে গুলি করতে দেখা যায়নি। পরক্ষণে তিনি ঘটনাস্থলে থাকার কথা পুরোপুরি আবার অস্বীকারও করেছেন। ফয়সাল এবং আলমগীরের বিরুদ্ধে আগেই 14 ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়। রোববার নতুন করে একটি মামলা আনলফুল অ্যাক্টিভিটিস বা আইন অমান্য করা, ইউপিএ আইনের 16 এবং 18 ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে পশ্চিমবঙ্গে। এর আগে 22 মার্চ সকালে দুই আসামিকে উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে তাদের কারাগারে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন তারা এবং আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়।
আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সালকে হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, এই কাজ আমি করিনি, এই ধরনের কাজে আমি ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি। এই যে ঘটনা, অর্থাৎ তিনি অভিযোগের তীর ছুড়ে দিচ্ছেন জামাতের দিকে, কখনো বিএনপির দিকে। ভিডিওতে তার বক্তব্যের সামান্য একটু অংশ শুনলে আপনারা হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কলকাতার আদালত চত্বর থেকে বেরোনোর পরে সাংবাদিকরা তাকে যখন ঘিরে ধরে তখন কি বলার চেষ্টা করেছেন। একটু শুনে আসুন। অনেকদিন থেকে আলোচনা চলছিল, কেউ আলোচনা করার চেষ্টা করছিলেন যে ওসমান হাদি একটা পুরো প্যাকেজ প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা তৈরি করা হয়েছিল নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাঘাত ঘটানোর জন্য এবং প্রফেসর ইউনূস সরকারকে অনেক দিন ক্ষমতায় রাখা কিংবা তার পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করার চেষ্টাটা যেন করা যায়। এবং ওসমান হাদির মৃত্যুর পরে সেই চেষ্টা হয়েছিল বলেও আলোচনা ছিল। তার জানাজার দিন এরকম একটা চেষ্টা ছিল যে বিপ্লবী সরকার গঠন করা হবে শহীদ মিনারের শপথের মাধ্যমে। এই ব্যাপারগুলো আলোচনায় ছিল। আবার অনেকে বলেন যে হাদিকে মেরে সব থেকে লাভ কার, সব থেকে লাভ যাদের, যে রাজনৈতিক দলগুলোর সব থেকে লাভ, তারাই এই ঘটনা, এই প্রজেক্ট প্ল্যানটা তারা করতে পারে। এই অভিযোগগুলো ছিল, বিতর্কগুলো ছিল, কিন্তু আমরা তো কোনো কংক্রিট জায়গায় আসতে পারছিলাম না যে এই ঘটনা আদতে কারা ঘটিয়েছে। আমরা চাই রহস্যটা উন্মোচিত হোক। কলকাতায় 14 দিনের যে রিমান্ড, সেই রিমান্ডে এই ফয়সাল করিম মাসুদ তিনি কি আদতে বললেন সেগুলো আমরা জানতে চাই এবং পরিষ্কারভাবে আমরা এই ঘটনার একটা সমাধান চাই। সেক্ষেত্রে কিছু ধোঁয়াশা তৈরি হচ্ছে। আমাদের মূল জানার ব্যাপার, যদি ফয়সাল করিম মাসুদ এই ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পরিচালনা করেছিল কারা এবং এই প্রজেক্ট প্ল্যান কাদের প্ল্যানিংয়ে এই প্রজেক্টটা বাস্তবায়ন করা হয়েছে। হঠাৎ করে আন্দোলনের সময় যার কোনো খোঁজই ছিল না, আন্দোলনের পরে কিছু উশৃঙ্খল উল্টাপাল্টা অশ্লীল মন্তব্য করে, বিশেষ করে গোপালগঞ্জে এনসিপির যখন পদযাত্রা হয় সেখানে ওই মুজিববাদের কবর রচনা করতে গিয়ে গোপালগঞ্জে যে অবস্থা তৈরি হয়, শেষ পর্যন্ত এনসিপি নেতাদের আর্মির এপিসি যানবাহনে করে সেখান থেকে নিরাপদে নিয়ে যেতে হয়েছিল এবং সেখানে আমরা 5 জনের মৃত্যুর ঘটনাও দেখেছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এরপরই মূলত আমরা ওসমান হাদির সেই কি বলবো যে আলোচিত সেই ডায়লগ, মাওয়া টাওয়া ছেড়ে দেওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো শৈল্পিকতা দান করার চেষ্টা অনেকের আমরা দেখেছি এবং এটার পক্ষে তিনি আবার টেলিভিশন টক শোতে নানা ধরনের জাস্টিফাই করে কথা বলারও চেষ্টা করেছেন যে কেউ ওইরকম মুহূর্তে, আমি তো কাউকে চুমা দিয়ে কথা বলবো না কিংবা আদর করে কথা বলবো না, ওইরকম মুহূর্তের ল্যাঙ্গুয়েজ ওইরকমই হবে। অনেকের কাছেই এই ল্যাঙ্গুয়েজগুলো আদর্শের ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, সেটা অনেকের জন্য আবার উদ্বেগের ব্যাপার। কিন্তু সেই উদ্বেগ কিংবা ফুর্তি কোনো দিকেই আমরা যেতে চাই না। আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনাটা কারা ঘটালো এবং এই ঘটনাটা সত্যিই যদি একটা প্রজেক্ট হয়ে থাকে তাহলে এই প্রজেক্টের পেছনে কিংবা প্রজেক্টের মেটিকুলাস ডিজাইনটা কারা করেছিল। আসসালামু আলাইকুম। আপনারা যে হাদি করছেন, বাংলাদেশে যে হাদি করছে, ও তো অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ও তো একটা জঙ্গি। ফয়সাল হাদির কথিত খুনি সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে রাত গভীর হওয়ার সাথে সাথে। আমি আজকেই একটা আলোচনায় আপনাদেরকে বলেছি, আমি প্রশ্ন তুলেছি যে হাদি কি এমন কোনো গোমর ফাঁস করে দিবে কিনা যাতে করে বাংলাদেশ একদম নড়ে চড়ে উঠবে। বাংলাদেশের অনেক জায়গায় আসলে, এবং হাদির কাছ থেকে কি কোনো ইম্পর্টেন্ট তথ্য বেরিয়ে আসছে কিনা। দেখুন, একটা লোক 14 দিন সে রিমান্ডে ছিল এবং ইন্ডিয়াতে রিমান্ডে ছিল, নিরপেক্ষ জায়গায়, যেখানে থাকলে পরে বাংলাদেশে তাকে হাদিকে কোনো পলিটিক্যালি ব্যবহার করা যেত না। ওই যে অনেকে হাসনাত পায় কারা যেন সন্দেহ করে উঠছিল যে হাদিকে ধৈরা এসে আইনা আমাদের নাম বলাবেন, এটা বলার সুযোগ নেই। ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়ার মতো করে তার জবানবন্দি নেওয়া হবে। আমি সেখান থেকেই গত কিছুদিন ধরে বলছি, অ্যারেস্ট হওয়ার পর থেকে বলছি, এদের মুখ দিয়ে এমন কোন তথ্যকে বেরিয়ে আসতে পারে
যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে বেশ তোলপাড় শুরু হবে। চলুন তো দেখি হাদি এর আগে অ্যারেস্টের সময় যখন নেওয়া হচ্ছে, তাকে যখন আদালতে তোলা হচ্ছে, তো বের করা হচ্ছে, সেই সময়ের ভিডিওগুলো আমরা দেখেছি। এরপর আরো একটি ভিডিও আমাদের সামনে এসেছে, কি আছে তাতে? দর্শক, এই যে ভিডিওটা এবং সেই সব সূত্র ধরে আমাদের পত্রপত্রিকায় খবর এসছে, আমরা দেখতে পাচ্ছি যে হাদিকে হত্যা জামাত বিএনপির চাল হতে পারে বলছে অভিযুক্ত ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। আমাদেরকে একজন সাংবাদিক ইন্ডিয়া থেকে প্রশ্ন তুলেছে, তিনি উত্তর 24 পরগনার বনগা থেকে হাদি ফয়সাল এবং আলমগীর গ্রেফতার হয়েছেন, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আমরা আগামীকালকে তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এখানে শো করার জন্য। নিশ্চয়ই আরো অন্তত বেশ কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আপনাদেরকে আমরা একটা কন্টেন্ট উপহার দিতে পারবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে 12 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত। আগামী 2 এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হবে। ভারতে এই যে মামলাগুলো, ভারতে তাদের পাসপোর্ট মামলা, অবৈধ অনুপ্রবেশ মামলা, নর্মালি ভারতে এসব মামলা শেষ হতে কত বছর লাগে জানেন? 7 থেকে 8 বছর সময় লাগে। এবং হাদিকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার কি এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি দিয়ে অনুরোধ করেছে কিনা, ফয়সাল করিমকে ফিরিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো অনুরোধ করেছে কিনা? শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকেরা দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় ফয়সাল খুনের অভিযোগ অস্বীকার করেন, বলেন, আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামাত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদিহাদি করছেন, বাংলাদেশে যে এত হাদিহাদি হচ্ছে, সে তো আসলে জঙ্গি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করলে, মানে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ফয়সালকে দেখা গেছে, এটা উল্লেখ করলে ফয়সাল বলেন, আমাকে গুলি করতে দেখা যায়নি। পরক্ষণে তিনি ঘটনাস্থলে থাকার কথাই পুরোপুরি অস্বীকার করেন। ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে আগেই 14 ফরেনার্স আইনে মামলা দায়ের করা ছিল। ফরেনার্স আইনে মামলা হয়েছে। রোববার নতুন করে অন্য একটি মামলায় আনলফুল অ্যাক্টিভিটিস আইন বা ইউএপিএ আইনের 16 এবং 18 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার এই দুই আসামিকে 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে তাদের কারাগারে নিয়ে জেরা করার আবেদন জানান। আদালত তাতে সম্মতি দেয়। প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন 14 দিনের পুলিশ রিমান্ডে আছেন। এদিকে আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সাল হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, আমি এই কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি তিনি। এই হচ্ছে মুদ্রা আলোচনা। আমরা ফয়সাল করিম এবং আলমগীর, ফয়সাল করিমের মুখ দিয়ে যে তথ্য এসছে সেটা আসলে আদ্যপান্ত কি, কত এটার মধ্যে তাৎপর্য আছে, নিশ্চয়ই সামনে আমরা জানতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।